বাংলা ছোট গল্পের কথা উঠলে একজনের নামই তো মাথায় আসে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর। বলা হয় তিনি এই ধারার স্রষ্টা, তিনি পালক, আবার তিনি শ্রেষ্ঠ শিল্পী। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে তার হাত ধরে বাংলা ছোট গল্প একেবারে নতুন একটা যুগে পা রেখেছিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? তারই যাত্রাটা শুরু হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। যে বয়সে আমরা হয়তো নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করি, সেই বয়সে একজন কিশোর কিভাবে একটা গোটা সাহিত্য প্রকারের ভিত করে দিলেন। চলুন এই অবিশ্বাস্য জার্নির রহস্যটা আজ খুঁজে বের করা যাক। তো রবীন্দ্রনাথের গল্পকে বুঝতে হলে সবার আগে মানুষ রবীন্দ্রনাথকে একটু চেনা দরকার। কারণ তার বেড়ে ওঠা, তার চারপাশের জগৎটাই তো তার সাহিত্যের ভিত গড়ে দিয়েছিল। কলকাতার সেই বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম। ভাবুন একবার, এমন একটা পরিবার যা ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তো এমন একটা পরিবেশে বেড়ে ওঠার ফলে তার জন্য একটা বিশাল সাংস্কৃতিক জগতের দরজা তো এমনিই খুলে গিয়েছিল। আর তাকে যে বিশ্বকবি বলা হয়, এটা কিন্তু শুধু একটা উপাধি নয়, এটা আসলে তার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির একটা স্বীকৃতি, যা তার প্রায় সব লেখাতেই আমরা খুঁজে পাই। আচ্ছা, এবার আসা যাক একদম মূল পর্বে, মানে ছোট গল্পের দুনিয়ায় তার প্রথম পদার্পণ। এখান থেকেই কিন্তু বাংলা সাহিত্যের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। ভাবা যায়, মাত্র ১৬ বছর বয়স। এই বয়সী তিনি লিখে ফেললেন তার প্রথম গল্প ভিখারিণী। এই সংখ্যাটা, মানে এই ১৬, এটা শুধু একটা বয়স নয়, এটা ছিল বাংলা সাহিত্যে এক কিংবদন্তির আগমনের ঘোষণা। আর এই যে লেখা শুরু হলো, তা কিন্তু আর থামেনি। টানা ৬৪ বছর, ভাবা যায়, প্রায় ৬.৫ দশক ধরে সাহিত্য সাধনা। এই দীর্ঘ সময়টায় প্রমাণ করে দেয় লেখা আর শিল্পের প্রতি তার নিষ্ঠাটা ঠিক কোন পর্যায়ের ছিল। তাহলে তার সৃষ্টির বিশালতাটা কেমন ছিল? আচ্ছা, শুধু একটা বইয়ের কথা বলি, গল্পগুচ্ছ। এই একটা সংকলনেই আছে ৯৫টা গল্প, আর প্রত্যেকটা গল্পই যেন এক একটা রত্ন। এই সংখ্যাটাই কিন্তু তার অবদানের বিশালতাকে আমাদের সামনে স্পষ্ট করে তোলে। কিন্তু এখানেই শেষ নয়। তার গল্পের জগৎ কিন্তু গল্পগুচ্ছতেই সীমাবদ্ধ ছিল না। সে গল্পস্বল্প লিপিকার মতো বইগুলোতেও ছড়িয়ে আছে তার একেবারে অন্য ধরনের, অন্য স্বাদের সব গল্প। আর জীবনের প্রায় শেষ দিকে এসে তিনি লিখেছিলেন তার শেষ গল্প, মুসালমানির গল্প। সব বড় শিল্পীর জীবনেই একটা স্বর্ণযুগ আসে, তাই না? একটা সময় যখন তার সৃষ্টিশীলতা একেবারে শিখরে পৌঁছায়। রবীন্দ্রনাথের জীবনেও তেমন একটা সময় এসেছিল, বাংলারই একটা বিশেষ জায়গায়, যা তার কলমকে দিয়েছিল এক নতুন শক্তি, এক নতুন মাত্রা। হ্যাঁ, সেই জায়গাটা হল শিলাইদহ। পারিবারিক জমিদারি দেখাশোনা করতে গিয়ে তিনি যখন বাংলার গ্রামের একেবারে মাটির কাছাকাছি এলেন, সাধারণ মানুষের সাথে মিশে গেলেন, তখনই যেন তার কলম থেকে ঝর্ণার মতো বেরিয়ে আসতে লাগল একের পর এক কালজয়ী গল্প। ওই যে পদ্মার পার, ওখানকার প্রকৃতি আর সহজ সরল মানুষের জীবন, এগুলোই হয়ে উঠেছিল তার লেখার আসল অনুপ্রেরণা। আর তার লেখার এই যাত্রাপথে একটা বিবর্তনও কিন্তু খুব চোখে পড়ার মতো। যেমন শুরুর দিকের গল্পগুলোতে দেখবেন প্রকৃতি আর একটা গীতিময়তার প্রাধান্য ছিল, কিন্তু সময় যত এগিয়েছে, বিশেষ করে ২০ শতকের ওই জটিল সময়গুলোতে, তার গল্পে প্রাধান্য পেয়েছে সমাজ, মানুষের ভেতরের দ্বন্দ্ব আর কঠিন বাস্তবতা। আসলে তিনি সময়ের সাথে সাথে নিজেকেও বদলেছেন, আর তাই তার গল্পগুলো হয়ে উঠেছে এক একটা সময়ের জীবন্ত দলিল। কিন্তু রবীন্দ্রনাথকে কি শুধু ছোট গল্পের ফ্রেমে বাঁধা যায়? একদমই না। তার প্রতিভা ছিল সাগরের মতো বিশাল, যা ছড়িয়ে পড়েছিল সাহিত্যের প্রায় সব দিকে। যেমন ধরুন উপন্যাসের কথা। ঔপন্যাসিক হিসেবেও তিনি ছিলেন এক কথায় অপ্রতিদ্বন্দ্বী। চোখের বালির মতো মনস্তাত্ত্বিক উপন্যাস কিংবা গোরার মতো বিশাল ক্যানভাসের মহাকাব্যিক আখ্যান, তার প্রত্যেকটা কাজই বাংলা উপন্যাসকে যেন একটা নতুন দিশা দেখিয়েছে। আবার নাটকের জগতেও তার অবদান ভোলা অসম্ভব। রক্তকরবী বা ডাকঘরের মতো সাংকেতিক নাটকগুলো যখন পড়ি বা দেখি, তখন বোঝা যায় তিনি শুধু একজন নাট্যকার নন, তিনি একজন গভীর দার্শনিকও বটে। তার প্রতিভা যে কতটা বহুমুখী আর গভীর ছিল, তা এসব দেখলেই বোঝা যায়।
তো এই মহান জীবনের যাত্রাপথের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার একটু দেখা যাক এই দীর্ঘ পথ চলার শেষে তিনি আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে গেলেন। এই যে টাইমলাইনটা, এটা যেন তার পুরো জীবনের একটা সারসংক্ষেপ। কলকাতার জোড়াসাঁকোতে জন্ম, তারপর ভিখারিনী দিয়ে সে কিশোর বয়সে লেখা শুরু, শিলাইদহে এসে তার সৃষ্টির স্বর্ণযুগ, আর শেষে আবার সেই কলকাতাতেই জীবনাবসান, একটা সম্পূর্ণ সার্থক জীবনের বৃত্ত। শেষ পর্যন্ত একটা কথা খুব জোর দিয়ে বলা যায়, বাংলা ছোট গল্পের শুরু, বিকাশ আর তার শিখরে পৌঁছানো সবকিছুই রবীন্দ্রনাথের হাত ধরে। তার লেখা শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, এগুলো বিশ্ব সাহিত্যের দরবারেও শ্রেষ্ঠ কীর্তিগুলোর পাশেই জায়গা করে নেওয়ার যোগ্য। তারই বিশাল সাহিত্য সাগরের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত একটাই প্রশ্নই মনে আসে, তার লেখা অজস্র গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে, কবিতার মধ্যে কোনটা আজকের এই সময় দাঁড়িয়েও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? কোন লেখাটা আমাদের আজকের দিনটাতেও পথ দেখায়? এই উত্তরটা হয়তো প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।